ভাবুন তো যদি আজকের এই পুরো বাংলাদেশ আর ওদিকে পুরো পশ্চিমবঙ্গ এই বিশাল এলাকাটা যদি আলাদা না হয়ে একটাই ভূখণ্ড হতো, যেখানে ঢাকা, কলকাতা, চট্টগ্রাম কিংবা আসানসোল সবই হতো আমাদের আপন জনপদ। ইতিহাসের পাতায় মাঝে মাঝে এমন কিছু মোড় আসে যা একটি জাতির ভাগ্য চিরতরে বদলে দেয়। বাঙালির জন্য সেই মোড়টি ছিল ১৯০৫ সাল। যদি সেদিন লর্ড কার্জনের কলমের এক খোঁচায় বাংলা ভাগ না হতো, যদি বঙ্গভঙ্গ না হতো, তাহলে কি আজকের ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি এমনই থাকতো, নাকি আমরা এক সম্পূর্ণ ভিন্ন আরও শক্তিশালী বাংলাকে দেখতাম? অনেকে বলেন অখণ্ড বাংলা হতো শান্তির এক স্বর্গ। অখণ্ড বাংলা কি আসলেও শান্তির জায়গা হতো, নাকি এটি এক অন্তহীন গৃহযুদ্ধের রণাঙ্গনে পরিণত হতো? আজকে আমরা ইতিহাসের সেই যদি কিন্তুর হিসেব মেলাবো। কেমন হতো আমাদের অর্থনীতি, রাজনীতি আর সংস্কৃতির চেহারা? চলুন ইতিহাসের পাতা উল্টে এক অন্য বাংলার গল্প শুনি। অখণ্ড বাংলার সম্মিলিত ভৌগোলিক আয়তন হতো প্রায় ২,৩৭,৬৭৪ বর্গ কিলোমিটার। বাংলাদেশের ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের ৯০,১০৪ বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে ব্রিটেন, রোমানিয়া বা দক্ষিণ কোরিয়ার মতো দেশকেও হার মানাতো। কিন্তু এর আসল শক্তি লুকিয়ে থাকতো এর জনশক্তিতে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী অখণ্ড বাংলার মোট জনসংখ্যা হতো প্রায় ২৬,৫০,০০,০০০-এর উপরে, বাংলাদেশে প্রায় ১৭ কোটি এবং পশ্চিমবঙ্গে প্রায় ৯,৫০,০০,০০০। যদি এটি একটি স্বাধীন রাষ্ট্র হতো, তবে জনসংখ্যার ভিত্তিতে এটি হতো বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ, যা পাকিস্তান, ব্রাজিল বা নাইজেরিয়ার চেয়েও জনবহুল হতো। এই বিশাল জনসংখ্যার অন্তত ৬০% কর্মক্ষম যুবক, যা কোনো দেশের অর্থনৈতিক বিপ্লবের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এত বিশাল আয়তন আর বিপুল মেধার এই জনসমষ্টি যখন একটি একক প্রশাসনিক কাঠামোর অধীনে থাকত, তখন এই বেঙ্গল টাইগারকে রুখে দাঁড়ানোর ক্ষমতা বিশ্বের খুব কম শক্তিরই থাকত। ১৯০৫ সালে অবিভক্ত বাংলার জিডিপি ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং এককভাবে ব্রিটিশ ভারতের মোট রাজস্বের প্রায় ৪০% আসত এই বাংলা থেকে। পৃথিবীর মোট পাটের ৮০% উৎপাদিত হতো পূর্ব বাংলায়। সেই পাট প্রক্রিয়াজাত করার জন্য হুগলি নদীর তীরে ছিল ১০০টিরও বেশি জুট মিল। ৩টি প্রধান সমুদ্র বন্দর কলকাতা, চট্টগ্রাম ও মংলা একসাথে কাজ করলে এই দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের চেয়ে অন্তত ৫ গুণ বেশি হতো। এছাড়াও আসানসোল, দুর্গাপুরের খনিজ সম্পদ এবং পূর্ব বাংলার উর্বর কৃষিজমি মিলে বাংলা হতো এক স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক ইউনিট। অর্থনীতিবিদদের মতে এই ভূখণ্ড যদি আজ একক থাকত, তবে এর সম্মিলিত জিডিপি হতো প্রায় $১ ট্রিলিয়ন উপরে, যা একে বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির একটিতে পরিণত করত এবং সিঙ্গাপুর বা হংকংয়ের মতো এশিয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্রে রূপ দিত। বাংলা তখন ছিল ভারতের বিপ্লবের প্রাণকেন্দ্র। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। গোপালকৃষ্ণ গোখলের এই কথাটি প্রমাণ করে বাংলার প্রভাব। ব্রিটিশরা এই একতাকে ভয় পেয়েছিল। তারা দেখল হিন্দু ও মুসলিম যদি মিলেমিশে থাকে, তবে ব্রিটিশ রাজ টিকিয়ে রাখা অসম্ভব। তাই প্রশাসনিক সুবিধার দোহাই দিয়ে তারা মূলত বাঙালি জাতীয়তাবাদকে গুড়িয়ে দিতে চেয়েছিল। যদি এই বিভাজন না আসতো, তবে বাঙালি রাজনৈতিক শক্তি অক্ষুণ্ণ থাকত। বঙ্গভঙ্গ কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল বাঙালির সম্মিলিত জাতীয়তাবাদী শক্তিকে ভেঙে দেওয়ার একটি সুপরিকল্পিত ব্রিটিশ ষড়যন্ত্র। যদি এই বিভাজন না হতো, তবে ১৯০৬ সালে ঢাকার নবাব সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগের জন্ম হতো না, অথবা হলেও তার গতি প্রকৃতি হতো সম্পূর্ণ ভিন্ন। তখন মুসলিম রাজনীতি কেবল ধর্মীয় পরিচয়ে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক ও কৃষক স্বার্থরক্ষার আন্দোলনে রূপ নিত। ফলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে রাজনৈতিক ও মানসিক দূরত্বের বীজ ব্রিটিশরা বপন করেছিল, তা অঙ্কুরেই বিনষ্ট হতো। অখণ্ড বাংলায় এই দুই সম্প্রদায়ের সামাজিক বন্ধন এতটাই সুদৃঢ় থাকত যে ১৯৪০-এর দশকে মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি বা ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্রের ধারণা বাঙালির কাছে গ্রহণযোগ্যতা পেত না। এমনকি শেরেবাংলা এ.কে ফজলুল হককে হয়তো কোনোদিন লাহোর প্রস্তাব উত্থাপন করতেও হতো না।
1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং পরবর্তী নোয়াখালী দাঙ্গা ছিল উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। পরিসংখ্যান অনুযায়ী 16ই আগস্ট থেকে শুরু হওয়া কলকাতার মাত্র 72 ঘন্টার দাঙ্গায় প্রায় 4,000 মানুষ প্রাণ হারায় এবং 1 লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। এটি কেবল একটি দাঙ্গা ছিল না, বরং ছিল শতাব্দী প্রাচীন বাঙালি সংস্কৃতির বুকে এক গভীর ক্ষত। প্রতিবেশী যখন প্রতিবেশীর পরিচয় কেবল ধর্মের ভিত্তিতে করতে শুরু করে, তখনই বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির কাঠামোটি ধসে পড়ে। ইতিহাসবিদদের মতে 1905 সালের বঙ্গভঙ্গই ছিল প্রথম পদক্ষেপ যা বাঙালির মনে আমরা বনাম ওরা এই বিভাজনটি ঢুকিয়ে দিয়েছিল। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি সফল না হলে 1946 সালে এই অবিশ্বাসের দেয়াল এত উঁচু হতে পারত না। বর্তমানে ঢাকা থেকে কলকাতা যাওয়া মানেই ভিসা সেন্টারে দীর্ঘ লাইন, ডলার এন্ডোসমেন্ট আর ইমিগ্রেশন কঠোরতা। কিন্তু 1905-এর বিভাজন যদি না ঘটত, তবে এই দুই শহরের দূরত্ব থাকত কেবল কয়েক ঘন্টার ট্রেনের পথ। ভিসা আর ইমিগ্রেশনের কড়াকড়ি ছাড়া কলকাতার মানুষের জন্য কক্সবাজারের সমুদ্র সৈকত হতো ঘরের পাশের ছুটির ঠিকানা, আর ঢাকার মানুষ সপ্তাহান্তে অনায়াসেই হারিয়ে যেতে পারতেন দার্জিলিংয়ের মেঘে ঢাকা পাহাড়ের ভাঁজে। সুন্দরবনের গহীন নদীপথ থেকে শুরু করে সিলেটের চা বাগান কিংবা শান্তিনিকেতনের অমল তাসের ছায়া, সবই হতো অখণ্ড বাঙালির অভিন্ন বিচরণ ক্ষেত্র। শুধু ভ্রমণ নয়, শিল্পের এক বিশাল বিপ্লব ঘটত এই অখণ্ড বাংলায়। টলিউড আর ঢালিউড মিলে গড়ে তুলত এক বিশাল বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে বিশ্বের শ্রেষ্ঠ টেকনিশিয়ান আর অভিনেতারা এক হয়ে কালজয়ী সব সৃষ্টি উপহার দিতেন। তবে এই অখণ্ডতার স্বাদ কি শুধু পাহাড় আর সমুদ্রেই সীমাবদ্ধ থাকত? একদমই না। এর আসল জাদুটা টের পাওয়া যেত আমাদের প্রতিদিনের খাবার টেবিলেও। ভাবুন তো সেই দৃশ্য, শিয়ালদাহ স্টেশনে ট্রেন থামতেই নামছে পদ্মার রূপালী ইলিশের ঝুড়ি, যেগুলোর তাজা সুবাসে মোমো করছে চারপাশ। ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে কলকাতা থেকে নলেন গুড়ের রসগোল্লা আর সেই বিখ্যাত সন্দেশ পৌঁছে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনে। তখন স্বাদের আর কোনো পাসপোর্ট লাগতো না, সুবাসের গায়ে থাকতো না কোনো কাঁটাতারের বাধা। ঢাকায় বিরিয়ানির সেই রাজকীয় সুগন্ধ আর কলকাতার কষা মাংসের অতুলনীয় স্বাদ মিলেমিশে তৈরি হতো এক অনন্য বেঙ্গল কুজিন। বঙ্গভঙ্গ না হলে বাঙালির ফুটবল উন্মাদনা কেবল আবেগের বিষয়েই সীমাবদ্ধ থাকত না, বরং তা বিশ্বমানের এক ক্রীড়া সংস্কৃতিতে রূপ নিতে পারত। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আবাহনী ও মোহামেডানের মতো ক্লাবগুলো যদি একই ভৌগোলিক পরিসরের নিয়মিত প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকত, তাহলে এই ম্যাচগুলো আজ হয়তো এল ক্লাসিকো বা প্রিমিয়ার লিগের মতোই আন্তর্জাতিক স্বীকৃতি পেত। কলকাতার ময়দান ও ঢাকার স্টেডিয়াম একসঙ্গে বাঙালি ফুটবলের কেন্দ্রবিন্দু হয়ে উঠত, যেখানে আবেগ, ইতিহাস, ধর্মনিরপেক্ষ প্রতিযোগিতা এবং সামাজিক পরিচয় মিলেমিশে এক অনন্য ক্রীড়া উৎসবে পরিণত হতো। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও কি আমরা ভেবে দেখেছি? আবেগ আর নস্টালজিয়া সরিয়ে রাখলে একটি রূঢ় প্রশ্ন সামনে আসে, অখণ্ড বাংলা কি আসলেই একটি শান্তির স্বর্গ হতো, নাকি এটি পরিণত হতো এক অন্তহীন গৃহযুদ্ধের রণাঙ্গনে? 1947-এর দেশভাগ যেমন আমাদের ট্র্যাজেডি, তেমনি অখণ্ড বাংলার ভেতরেও লুকিয়েছিল এক ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক বিস্ফোরণের বীজ। 1. নেতৃত্বের লড়াই। কার হাতে থাকতো চাবিকাঠি? অখণ্ড বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্কটি হতো এর শীর্ষ নেতৃত্ব নিয়ে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় দুই ধরনের প্রভাবশালী নেতা ছিলেন। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু বা চিত্তরঞ্জন দাশের মতো অসাম্প্রদায়িক কিছু প্রখর জাতীয়তাবাদী নেতা, অন্যদিকে শেরেবাংলা একে ফজলুল হক বা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো জনভিত্তি সম্পন্ন মুসলিম নেতা। যদি 1905-এ বাংলা ভাগ না হতো, তবে কি এই দুই ধারা মিলেমিশে কাজ করতে পারত, নাকি ক্ষমতার ভাগাভাগি নিয়ে শুরু হতো চরম দ্বন্দ্ব? হিন্দু উচ্চবর্ণের আধিপত্য নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠের অধিকার, কোনটি বেশি প্রাধান্য পেত? এই প্রশ্নটি আজও ইতিহাসবিদদের মধ্যে এক বিশাল বিতর্কের বিষয়। 2. কলকাতা বনাম ঢাকা, উন্নয়নের রাজধানী কোনটি? অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রবিন্দু নিয়ে একটি চিরস্থায়ী আঞ্চলিক বিরোধ তৈরির সম্ভাবনা ছিল। ব্রিটিশ আমল থেকেই কলকাতা ছিল শৌখিনতা এবং আধুনিক শিক্ষার কেন্দ্র, অন্যদিকে ঢাকা ছিল পাটের রাজধানী বা কৃষি অর্থনীতির প্রাণ।
অখণ্ড বাংলায় কি উন্নয়ন কেবল কলকাতা কেন্দ্রিক থেকে যেত? যদি তাই হতো তবে কি পূর্ববঙ্গের মানুষ আবারও বঞ্চনার শিকার হয়ে নতুন কোনো আন্দোলনের জন্ম দিত, নাকি ঢাকা ও কলকাতা মিলে একটি টুইন সিটি মডেল গড়ে উঠত? ইতিহাসে যদি বা কিন্তুর কোনো স্থান নেই, যা ঘটে গেছে সেটাই সত্য। তবে 1905-এর বঙ্গভঙ্গ ছিল বাঙালির ঐক্যের ওপর প্রথম বড় আঘাত। 1905 থেকে 1947 ইতিহাসের এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা যা হারিয়েছি তা কি কেবল এক টুকরো জমি, নাকি একটি জাতির অখণ্ড সম্ভাবনা? আজ যখন আমরা কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাই, তখন মনে হয় যদি সেই দিন বিভাজনের বীজ অঙ্কুরেই বিনাশ করা যেত, তবে আজকের পৃথিবী হয়তো এক অন্য উচ্চতার বাঙালির জয়গান গাইত। অখণ্ড বাংলা কি আসলেই এক সমৃদ্ধির স্বর্গ হতো, নাকি নেতৃত্বের কোন্দল আর উন্নয়নের বৈষম্যে এক রক্তাক্ত রণাঙ্গনে পরিণত হতো? এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন পাওয়া যাবে না, কিন্তু এক চিরন্তন সত্য এই যে আমাদের ভাষা এক, আমাদের আবেগ এক, আমাদের নারীর টান আজও সেই অখণ্ড শিকড়েই আটকে আছে। এখন আপনার পালা। আপনি কি মনে করেন অখণ্ড বাংলা আজ পৃথিবীর বুকে একটি সুপার পাওয়ার হতে পারত, নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্বে এটি আরও ভয়াবহ সংকটে পড়ত? আপনার যুক্তি এবং মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে, যার সাথে আপনিও হয়তো একদিন ঢাকা বা কলকাতার রাস্তায় অবাধে হাঁটার স্বপ্ন দেখেন। ইতিহাসের এমন রোমাঞ্চকর যদি কিন্তুর গল্প জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের শিকড়কে জানুন, ইতিহাসকে ভালোবাসুন।